বাঙালি বাড়িতে কোনো অনুষ্ঠানে যদি কোনো খাবারের কথা মাথায় আসে তাহলে প্রথম যে নামটা বলতে হয় সেটা হলো মিষ্টি। আর মিষ্টির মধ্যে অন্যতম হলো রসগোল্লা। তো এই মিষ্টি জিনিসটা যতটাই শুভ, যতটাই সুন্দর, যতটাই খেতে সুস্বাদু, আবার অনেক মানুষ আছেন যারা নাকি এই মিষ্টির মধ্য দিয়েই ভয়ঙ্কর কালো জাদু করে থাকেন। এবং এরকমই একটা কালো জাদুর ঘটনা আজ আমি আপনাদেরকে বলবো, যার ফল কিন্তু আজ অর্থাৎ এই 2024-এও ভুগতে হচ্ছে পুরো পরিবারকে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শুনে আপনাদের কেমন লাগলো সেই মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনার জীবনে বা আপনার ফ্যামিলিতে বা ফ্রেন্ডের মধ্যে, আপনার চেনা পরিচিতর মধ্যে কারোর যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল আইডি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে ইমেল আইডি নিয়ে আপনারা কিন্তু সেই ঘটনাটা আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা নিজেদেরকে অনেক বিপদ আপদ থেকে কিন্তু রক্ষা করতে পারবেন। তাদের নলেজও অনেক বাড়বে, কীভাবে নিজেদেরকে বিভিন্ন বিষয় থেকে বাঁচিয়ে রাখা যায়, বিভিন্ন রকমের খারাপ বিষয় থেকে, সেটাও কিন্তু সম্ভব। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে বলি, আপনারা অনেক দিন থেকেই আমাদেরকে বলে আসছিলেন আমেরিকা আমরা যেখানে থাকি তার আশেপাশের প্রকৃতি, বাড়িঘর, এই জিনিসগুলো একটু আপনাদের সামনে দেখাতে। তো সেগুলো তো এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব নয়। সেই জন্যই আমাদের নতুন নিবেদন, আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল দ্য বংশপাল। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি সেখানকার প্রকৃতি, বাড়িঘর, রাস্তাঘাট, বাজারে কী কী পাওয়া যায় সেসবই দেখাই। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। আমি সেই চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এবং চ্যানেলটার নাম আমি আবার বলছি দ্য বংশপাল। যদি ভালো লাগে প্লিজ ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন। আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এবার আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে শ্রীরামপুর থেকে সৈকত লিখে পাঠিয়েছে। ও ঘটনাটা লিখেছে এবং লেখার পরে ও রিকোয়েস্ট করেছে যেন আমি ঘটনাটা নিজের মতো করে গুছিয়ে আপনাদেরকে বলি। তো আমি সেই চেষ্টাই করব। তবে ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা বলে নেব, যাতে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হয়, আমারও ঘটনাটা বোঝাতে সুবিধা হয়। তবে তার আগে আমি একটা খুব গুরুত্বপূর্ণ দু একটা কথা বলবো, খুব বেশি কথা বলবো না, দু একটা কথাই বলবো। সেটা হচ্ছে যে বেশ কিছু দিন ধরে আমি দেখছি যে, দেখুন আপনারা আমাদের চ্যানেলের ঘটনা যারা শোনেন, আমি আপনাদের প্রত্যেকের কাছেই অনেক অনেক কৃতজ্ঞ। তো সেক্ষেত্রে আমার একটা কথা বলার, সেটা হচ্ছে বেশ কিছুদিন থেকে আমি দেখছি যে আমাদের ঘটনায় যতটা ভিউজ আসা উচিত ঠিক ততটা আসছে না। সেটার জন্য অনেক রকমেরই কারণ থাকতে পারে, এবং অনেকেই আছেন যারা আমাদের চ্যানেলের ঘটনা পছন্দ করেন, অনেক ভালো ভালো কমেন্ট করেন, তাদের কাছে আমি মানে কৃতজ্ঞ। কিন্তু এমন কিছু কিছু কমেন্টও মাঝে মধ্যে পাচ্ছি যে কমেন্টগুলো করাটা হয়তো খুব একটা সঙ্গত নয়, বা সেই ধরনের কমেন্টগুলো আসাটা কিন্তু খুব একটা নর্মাল নয়। তো দেখুন, যারা আপনারা নেগেটিভ কমেন্ট করছেন, আপনার ধরুন একটা ঘটনা শুনলেন, সেই ঘটনাটা আপনাদের ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। তো অবশ্যই আমি সবসময় বলি যে আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো আপনারা ঘটনা সম্পর্কিত যে কোনো মতামতই দিতে পারেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত, এবং সেটাকে আমি সমর্থনও করি। কিন্তু এমন অনেক সময় আমি কমেন্ট দেখছি যে কমেন্টগুলো কিন্তু একেবারেই অযাচিত, যেগুলোর কোনো প্রয়োজন নেই, শুধু শুধু একটা নেগেটিভিটি তৈরি করা। হয়তো আপনারা কেউ কেউ সেই জন্য হয়তো ডিসলাইক করছেন, বা হয়তো আপনাদের ভালো লাগছে না বলে কোনো মানে ইস্যু দেখাচ্ছেন। কিন্তু দেখুন, আমি একটাই কথা বলবো যে পৃথিবীতে মানে ভালো কাজ না, সবার মানে সবারই উচিত কিছু কিছু ভালো জিনিস দেখা, ভালো কথা বলা। শুধু শুধু একটা চ্যানেলে এসে কিছু নেগেটিভ কথা বলে, কিছু অফেন্সিভ কথা বলার অ্যাকচুয়ালি না কোনো মানে হয় না।
মানে আপনারা যারা মানে এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলছেন বা হয়তো কেউ আপনারা ডিসলাইক করছেন কি কিছু রিপোর্ট করছেন, যাই করছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা নিজেদেরকে আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো ভালো কাজের সাথে যুক্ত আছেন। তো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব যারা এই ধরনের নেগেটিভিটি ছড়াচ্ছেন, তো এই নেগেটিভিটিগুলো ছড়াবেন না। নিজেরা যে যার কাজে আছেন সেখান থেকেও আরও নিজেদেরকে এলিভেট করার চেষ্টা করুন, আরও ভালো কিছু করার চেষ্টা করুন। আর শুধু শুধু এই সমস্ত নেগেটিভিটি ছড়িয়ে না অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না। হয়তো সাময়িকভাবে কিছু হয়তো তার ইম্প্যাক্ট পড়ে, কিন্তু আমি বিশ্বাস করি যে দেখুন, আমি কিন্তু ভগবানে খুব বিশ্বাস করি এবং সেই জায়গা থেকে আমি অনেক বড় বড় মানুষের কথা শুনেছি এবং তাদের থেকে অনেক অনেক পরামর্শ আমি পেয়েছি এবং অনেক বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেওছি যে যারা খুব পজিটিভ থাকেন, যারা পজিটিভিটির মধ্যে থাকেন, যারা এই ধরনের খারাপ কোনো কিছুর সাথে নিজেকে একদমই জড়াতে চান না, তাদের জীবনে জানেন তো ভগবানের একটা অদ্ভুত রকমের একটা আশীর্বাদ থাকে। এবং যারা এই ধরনের নেগেটিভিটি ছড়ান, নেগেটিভ কথা বলেন, শুধু শুধু এমন কিছু কমেন্ট করে দেন যে কমেন্টগুলো একেবারেই মানে ঘটনার সাথেও কোনোভাবে সম্পর্কিত নয়, আর সেটা করাটার কোনো একটা রেলিভেন্ট ব্যাপারও নেই, কিন্তু তাও তারা করছেন, হয়তো ডিসলাইক করছেন বা রিপোর্ট করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো কিছু ভাবুন, কনস্ট্রাকটিভ কিছুর সাথে নিজেকে যুক্ত করুন, এই ধরনের নেগেটিভিটি থেকে দূরে থাকুন। মানে আপনারা হয়তো এটা করে ভাবছেন যে হয়তো ঠিক আছে একটা করলাম, কিছু ব্যাপার না, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই জানেন তো একটা ইম্প্যাক্ট থাকে, সেটা কোনো না কোনোভাবে লাইফে কিন্তু আসে, সেটা হয়তো সরাসরি আসে না, ঘুরিয়ে আসে, কিন্তু সেটা কিন্তু আসে। তো আমি এটুকুই বলবো, আপনাদের যাদের ঘটনা ভালো লাগবে না আপনারা নাই শুনতে পারেন বা আপনারা বলতে পারেন যে আজ যে ঘটনাটা ভালো লাগলো না একদম, সেটাও আপনাদের বলার রাইট আছে, কিন্তু এমন কিছু দয়া করে এমন কিছু লিখবেন না বা এমন কিছু করবেন না যেটা থেকে একটা নেগেটিভিটি সৃষ্টি হয়। কারণ নেগেটিভ জিনিস না মানুষকে কিন্তু অ্যাকচুয়ালি খুব গ্রাস করে এবং সেটা হয়তো মানুষ প্রথমে বুঝতে পারে না, পরবর্তী সময়ে কিন্তু সে কোনো না কোনোভাবে সেই নেগেটিভিটির ইম্প্যাক্ট কিন্তু তার নিজের উপরেও পড়ে। তো এটুকুই বলার, আমার যারা পজিটিভ কমেন্ট করেন, নেগেটিভ কমেন্ট করেন, সবার জন্যই, সবার উদ্দেশ্যেই আমার অনেক অনেক কৃতজ্ঞতা। অনেক ভালো থাকুন আপনারা, সকলে ভালো থাকুন, আমি এটুকুই চাই। তো এটুকুই বলার ছিল। এবার আমি সরাসরি চলে যাব ঘটনায়। সৈকতদের শ্রীরামপুরের যে বাড়িটা রয়েছে, সেই বাড়িতে ও যখন ছোট ছিল তো সেই সময় কিন্তু মানে বিশাল বড় বাড়ি ছিল, এখন বাড়িটা অনেকটাই রিমডেলিং হয়েছে, কিন্তু ও যেটা লিখেছে যে সেটা একটা অনেক বড় বাড়ি ছিল এবং প্রচুর মানে আর কি আত্মীয় স্বজন বিভিন্ন অনুষ্ঠানে আসতো। আর ওর দাদু যিনি ছিলেন তিনি তার ছোট ছোট বোনেদেরকে বিয়ে দিয়েছিলেন, তার নিজের বোন আরও তাদের যারা খুড়তুতো মাস্তুতো যারা বোন ছিল তাদেরও অনেক বিয়ে বা অনেক কাজে তিনি আর্থিকভাবে সাহায্য করেছিলেন। তো সেই কারণে ওর দাদুকে কিন্তু সবাই ফ্যামিলিতে খুব ভালোবাসতো এবং ওদের যে বাড়িটা ছিল সেই বাড়িটা এতটা চওড়া ছিল, মানে দোতলা বাড়ি কিন্তু চওড়া অনেক বেশি, অনেক ঘর ছিল এবং ওর দাদুরা ছিল দুই ভাই। তো সেই দুই ভাই কিন্তু একই সাথে ওই একই বাড়িতে, মানে পার্টিশন ছিল কিন্তু মানে সব কিছু একসাথে, শুধু দুই দাদুর বাড়ির খাওয়া দাওয়াটা তারও আগে একসাথে ছিল, তো অনেক দিন পরে সেটা আলাদা হয়ে যায়। তো খাওয়া দাওয়া বাদে বাকি কিন্তু সব কিছু একসাথে, যে কোনো অনুষ্ঠান, পুজো পার্বণ, ঘোরাফেরা, আনন্দ মজা করা সব একসাথে। তো এই কারণে যেহেতু ওর দাদু, সৈকতের দাদু তার বোনেদেরকে বিয়ে দিয়েছিলেন, তো বোনেরাও কিন্তু পুজোর সময় বা পুজোর পরবর্তী সময় এই ওদের মানে সৈকতদের বাড়িতে এসে কিন্তু খুব আনন্দ মজা করতো, খুব মানে আনন্দ করে দিনগুলো কাটাতো। এবার সৈকত যেটা লিখেছে যে ওদের বাড়িতে মা লক্ষ্মীর যে পুজো হতো সেই পুজোটা খুব বড় করে হতো, মানে যে সময়কার কথাও বলছি, সেই সময় ছোট ছিল, তো সেই সময় খুব বড় করে মা লক্ষ্মীর পুজো হতো এবং দুটো বাড়ির মানে দুই দাদুর বাড়ির খাওয়া দাওয়াটা সারা বছর আলাদা থাকলেও মানে দুর্গাপুজোর সময় থেকে একদম মা লক্ষ্মী পুজোর দুদিন অবধি সেই সময় কিন্তু একসাথেই খাওয়া দাওয়াটা হতো। যেহেতু আরও ওই সমস্ত বোনেরা আসতো, তাদের নিয়ে একটা খুব হৈ হৈ করে ব্যাপার, একটা পুজোর সময় ওই পুজোর কটা দিন ঘোরা ফেরা খাওয়া দাওয়া সব একবারে হতো। এবং মা লক্ষ্মীর পুজোটা ওই দুই দাদুর পক্ষ থেকে ওদের যে একটা কমন যে ঠাকুরঘর ছিল সেখানে হতো এবং সেই মা লক্ষ্মী পুজোর দিন ওদের বাড়িতে কিছু না হলেও মানে নিজেদের লোক আত্মীয় স্বজন ছাড়াও অন্তত 100 লোককে কিন্তু নিমন্ত্রণ করা হতো, মানে পাড়া প্রতিবেশী আশেপাশের লোকেরা, চেনা পরিচিত লোক, এবং ঢালাও খাওয়ার ব্যবস্থা থাকতো। এবার দুর্গাপুজো থেকে সেই জন্য সৈকতদের বাড়িতে মানে ও যেটা লিখেছে যে ছোটোবেলায় দুর্গাপুজোর তো একটা আলাদা আনন্দ থাকেই, কিন্তু সেই আনন্দটা আরও বেড়ে যেত কারণ সমস্ত আত্মীয় স্বজন, ওর পিসিরা সবাই আসতো, একসাথে খাওয়া দাওয়া, একসাথে গল্প করা, খুব মজায় আর কি কাটতো।
এবারে ওই পুজোর সময় ওদের বাড়িতে যেহেতু অনেক লোকজন চলে আসতো, তো বাড়ির বউয়েদের পক্ষে তো এত সবার রান্না করা সবসময় তো সম্ভব নয়। তো সেই সময় মানে ওই টাইমটুকুর জন্য ওই দিন 15 দিনের জন্য দুজন করে রান্নার লোক রাখা হতো। একজন রান্নার কাজে সাহায্য করতো, মানে দুজন হয়তো রান্না বাড়ি করছে, বাকি বাড়ির বউরা হয়তো একটু হাতে হাতে সবজি কেটে দিচ্ছে, একটু সাহায্য করছে এইরকম। এবারে ওর যে দাদু ছিলেন, তো তিনি মানে খেতে খুব ভালোবাসতেন। তিনি খুব বেশি খেতেন না, কিন্তু খুব ভালো ভালো রান্না, পুজোর কটা দিন বাড়িতে ভালো করে রান্না হবে, অনেক রকমের পদে রান্না হবে, তার বাড়ির ছেলেরা মেয়েরা নাতি নাতনি সবাই খুব ভালো করে খাওয়া দাওয়া করবে, এটা উনি খুব পছন্দ করতেন। আর এই পুজোর সময় থেকে মা লক্ষ্মীর পুজোর 2 দিন পরে পর্যন্ত খাওয়া দাওয়া যত খরচাপাতি, লোক রাখা, পুরো খরচাটাই কিন্তু এই সৈকতের দাদু বিয়ার করতো। এবার একটু ওর দাদুর সম্পর্কে বলি। সেটা হচ্ছে ওর দাদু কিন্তু মানে শ্রীরামপুরে একজন প্রসিদ্ধ বস্ত্র ব্যবসায়ী। এবার আপনারা অনেকেই জানেন যে শ্রীরামপুরে কিন্তু জামা কাপড়ের মার্কেট খুব ভালো এবং অনেক পুরনো সেই মার্কেটটা। বহু দূর দূর থেকে লোক, কিন্তু এখন অনেক মার্কেট হয়ে গেছে, বাট একটা সময় শ্রীরামপুরে কিন্তু বহু দূর দূর থেকে মানুষ পুজোর বাজার করতে বা পয়লা বৈশাখের বাজার করতে আসতো। যাই হোক, তো সেই জন্য ওনার মোটামুটি আর্থিক দিকটা অনেকটাই স্ট্রং ছিল, তো উনি নিজে খুব খরচাও করতে ভালোবাসতেন। তো এরকমভাবে মানে প্রত্যেক বছরই পুজোর আগ দিয়ে খুব আনন্দ, সবাইকে পুজোয় জামা কাপড় দেওয়া, খুব খুশি, খুব মজা করে কাটতো। এইবারে একবার কি হলো, তো সেবারও পুজোর সময় সমস্ত আত্মীয় স্বজনরা এসেছে, ওর পিসিরা সমস্ত এসেছে, তো খুব খাওয়া দাওয়া হচ্ছে। তো মানে ওখানকারই একটা দোকান থেকে রসগোল্লা আনা হয়েছে। এবার বাড়িতে প্রচুর লোকজন, তো রসগোল্লা দেয়া হচ্ছে সবাইকে, দিতে দিতে রসগোল্লাটা ফুরিয়ে যায়। তো রসগোল্লা যখন ফুরিয়ে যায়, তখনও সৈকত এবং ওর আরও যারা কাজিন ছিল তারা কয়েকজন রসগোল্লা পায়নি। তো ভেবেছে যে ওর দাদু ভেবেছে যে বাবা ঘরে আয়, বাচ্চাগুলো অনেকে মিষ্টি পেলো না। তো দাদু নিজেই গেছে দোকানে। তো দোকানে গিয়ে দেখছে যে মিষ্টি কোথায়, ওরা ওখানকারই একটা খুব নামকরা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিত। তো ওখানে গিয়ে যখন জিজ্ঞেস করছে, বলছে যে পুজোর সময় এমনি বিক্রি বাট্টা বেশি, তো রসগোল্লা আর নেই। তো ওখানে যেটুকু আর কিছু কিছু মিষ্টি পড়েছে, তো সেখান থেকে উনি মিষ্টি কিনে নিয়ে চলে আসে। এবার সৈকতকে ওর দাদু কিন্তু খুব ভালোবাসতেন, সব নাতি নাতিদেরই ভালোবাসতেন, কিন্তু সৈকতকে একটু বেশিই ভালোবাসতেন। তার পিছনে কারণটা হচ্ছে মানে সৈকত সারা বছর দাদুর সাথে মানে এদিক ওদিক বেড়াতে যাওয়া, দাদুকে নিয়ে হাঁটতে বেরোনো, মানে দাদুর খুব কাছাকাছি থাকতে ভালোবাসতো। তো তখন উনি ভাবলো যে ঠিক আমার নাতি রসগোল্লা পেলো না। তো তখন উনি মানে হঠাৎ করেই ওনার মনে হলো যে উনি বাড়িতে অনেকটা রসগোল্লা বানাবেন। এবার দেখুন, যারা রান্না করেন তারা রান্না ভালো করতে পারে, কিন্তু মিষ্টি বানানো, তা আবার রসগোল্লা একদম দোকানের মতো করে একদম পারফেক্ট রসগোল্লা বানানো, বুঝতেই পারছেন যে সেটা কিন্তু অতটাও সহজ বিষয় নয়। তো উনি তখন কি করলেন, ওনার যে যারা রান্নার লোক সেই সময় ছিল তাদেরকে বললেন যে তোমরা কি রসগোল্লা বানাতে পারবে? তো তারা বললো যে হ্যাঁ পারবো, কিন্তু দোকানের মতো কি অত ভালো হবে? যে দোকান থেকে আপনারা মিষ্টি কেনেন সেখানকার মিষ্টি তো খুব ভালো খেতে। তো তখন উনি ভাবলেন যে তাও তো ঠিক, এমনি মাছ মাংস ডাল সবজি তরকারি রান্না করা আর মিষ্টি বানানো দুটো তো আলাদা। তো ওনার তখন না মানে মাথার মধ্যে একদম মানে বসে গেছে যে ওনাকে বাড়িতেই রসগোল্লা বানাতে হবে। এবং তখন একদম পুজোর সময়, তো 2 দিন পরেই মানে ওদের বাড়িতে না ওই বিজয়া দশমীর যে অনুষ্ঠানটা, মানে বিজয়া করতে আসা, যেহেতু আত্মীয় স্বজনরা সব ওদের বাড়িতেই থাকতো সেই সময়টুকু, ফলে ওদের না মানে বিজয়ার ওই প্রণাম করার যে রীতিটা রয়েছে, মিষ্টি খাওয়া বিজয়া, সেইটা কিন্তু ওদের বাড়িতে একটা ইভেন্টের মতো হতো, বিশাল বড় করে। সন্ধ্যে থেকে প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর মিষ্টি আসতো বাড়িতে। তো দাদু তখন ভাবলো যে ঠিক আছে, সামনে তো দশমী রয়েছে, বিজয়া দশমী, তো আমি সব মিষ্টি বাড়িতেই বানাবো। এবার উনি কি করবে, তো সকালবেলা উনি সেই মিষ্টির দোকানে গেছে, গিয়ে বলছে যে এরকম আমার কিছু মিষ্টি লাগবে, কিন্তু আমি বাড়িতে বানাতে চাইছি। তো মিষ্টির দোকানের লোকটা বলছে সেটা তো সম্ভব নয়, আর এখন মোটামুটি তখন মানে তার আর একদিন পরে দশমী আর কি, বিজয়া দশমী। তো বলছে যে আপনাকে তো আগে থেকে অর্ডার করতে হতো, যদি আপনি আগে থেকে অর্ডার করে রাখতেন তাহলে আমরা মিষ্টি বানিয়ে রাখতে পারতাম। তো এখন দেখছি অর্ডার নেওয়া যায় কি না। তো তখন সৈকতের দাদু বলছে যে না না, আমি ওইভাবে অর্ডার তো দিতে চাই না, অর্ডার যদি আমার দেওয়ার হতো আমি 2-3টে দোকান মিলিয়ে কিছু কিছু করে অর্ডার দিলে তো আমার মিষ্টি চলেই আসতো। আমি চাই যে আমার বাড়িতে যারা নাতি নাতনি, আমার ছেলে মেয়ে, ছেলের বউ, জামাই যারা আছে, প্রত্যেকে বাড়িতে টাটকা মিষ্টি খাবে। তো ওই দোকানে বলছে যে সেটা তো কী করে সম্ভব বলুন, আপনি কী করে এখন এসব অ্যারেঞ্জমেন্ট করবেন?
তখন যেহেতু ওই সৈকতের দাদুকে ওই মিষ্টির দোকানের লোকটা বহু বছর চিনতো, তো সৈকতের দাদু বলে যে আমি কিছু জানি না, তুমি আমাকে একটা দুটো কারিগর দাও যে আমার বাড়িতে এসে মিষ্টিটা বানাতে পারবে। এবার ওর দাদু যেহেতু ব্যবসায়ী ছিলেন, তো ওনাকে অনেক মানুষ চিনতো, তো ভাবছে যে এই মানুষটা এরকমভাবে বলছে বারবার, তো একে কী করে ফেরাবো, এটা তো ফেরানো সম্ভব নয়। তো দাদুকে প্রথমে বোঝানোর চেষ্টা করে যে দেখুন আপনার অনেক টাকা লেগে যাবে, এখন যদি আমরা নতুন করে কারিগর আপনাকে আমরা যদি আনাইও, সে তো একটা টাকা চাইবে, সে পুজোর মধ্যে আসবে কি আসবে না সেটাও একটা ব্যাপার। তো অনেক বলে কয়ে ওই মিষ্টির দোকানের লোক দুটো কারিগর দেয়। তাদের আর কি অনেক সময় বড় বড় অর্ডার থাকলে তো দোকানের শুধুমাত্র কারিগরদের পক্ষে তো সম্ভব হয় না, তো সেই জন্য ওরা এক জায়গা থেকে কারিগর আনায়। তো বলেছে যে ঠিক আছে, আমি দশমী দিন সকালবেলা আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। তো উনি তো শুনে খুব খুশি সৈকতের দাদু, তো তিনি সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে বাড়ি চলে এলেন। বাড়িতে এসে তো সবাইকে বলছে, নাতি নাতনিদেরকে বলছে যে তোমরা যত খুশি মিষ্টি খাও, প্রাণ ভরে মিষ্টি খাও, আমি বাড়িতে মিষ্টি 3 রকমের মিষ্টি বানাবো, রসগোল্লা বানাবো, আর সৈকত লাড্ডু খেতেও খুব ভালোবাসতো, তো বাড়িতে লাড্ডু হবে, রসগোল্লা হবে, আর কি হবে, আর হবে হচ্ছে কড়া পাকের সন্দেশ। এই 3 রকমের মিষ্টি যাতে বাড়িতে বানানো যায় সেই ব্যবস্থা উনি অলরেডি করে আসেন। আচ্ছা, এবার যেটা হয় যে বিজয়া দশমীর দিন মানে মায়ের চারিদিকে মাকে সবাই বরণ করছে, যা হয় বাড়ির মেয়ে বউরা তারা ওদের বাড়ির পাশে একটা জায়গায় পুজো হতো সেখানে গেছে, আর এদিকে তো মিষ্টি বানানো হচ্ছে। তো সৈকতদের তো খুব আনন্দ, ছোট ছোট তখন ওরা সবাই ভাই বোনেদের খুব আনন্দ হচ্ছে যে বাড়িতে প্রথমবার মিষ্টি হচ্ছে, আর ওইভাবে যে বড় মানে কড়াইতে মিষ্টি বানানো হচ্ছে, এটা একটা ওদের কাছে খুব এক্সাইটিং ব্যাপার ছিল। তো ওরা সকাল থেকে খুব আনন্দ মজা করে, এবং সেই মিষ্টি যখন আলটিমেটলি বানানো হয় প্রত্যেকে খুব মজা করে খায়। হুম। আর সেই সময় রসগোল্লাটা যেটা বানিয়েছিল, যেটা সৈকত বলছে যে এত ভালো হয়েছিল সেই মিষ্টি খেতে, মানে আজও ওদের সমস্ত আত্মীয়রা মানে নাম করে যে মিষ্টি ওখানে খেয়েছিলাম। যাই হোক, তো এই করে কিন্তু ওই দিনটা খুব ভালোভাবে কাটছে। আচ্ছা, এবারে কি ছিল ওদের ফ্যামিলিতে, যারা ধরুন ছোট ছোট সদস্য বাড়ির, যারা হয়তো নাতি নাতনি, তারা কি করতো, তারা যখন তাদের ওই দাদুকে প্রণাম করতো, তো দাদু কি করতো কিছু কিছু করে টাকা দিত বাচ্চাদের হাতে। এটা অনেক সময় ছোটবেলায় আমাদের ক্ষেত্রেও হয়েছে যে হয়তো দিদা বা দাদু একটু পয়সা দিল, আমরা খুব আনন্দ পেতাম যে মানে পয়সা পেয়েছি, সেটা পয়লা বৈশাখে হোক বা এরকম বিজয়া দশমীতে হোক। তো ওদের বাড়িতেও কিন্তু এরকম একটা রীতি ছিল। তো এবারে ঘটনাটা যেটা ঘটে, যে বললাম যে দাদু খুব হাত খোলা মানুষ ছিলেন, খুব মন খুলে কথা বলতেন, হাত খুলে খরচা করতেন। তো উনি প্রত্যেকটা বাচ্চাকে ওই সময় আর কি, আজ থেকে বেশ অনেক বছর আগের কথাই আমি বলছি, তো উনি 100টা টাকা করে দিতেন। এবারে যেটা হলো সেটা হচ্ছে যে এই দাদুর মানে সৈকতের দাদুর এক মাস্তুতো বোন, ঠিক আছে, তো তারও যে বাচ্চা ছিল, তো তার মানে সবাইকে ওরকম 100 টাকা করে দিচ্ছে, অনেকগুলো বাচ্চা। তো তখন ও না অনেকটাই ছোট, তো সেই সময় দাদুর কাছে হয়তো পয়সাও ছিল না বা কিছু একটা হবে। তো দাদু কী করেছেন, দাদু বলছে যে আমার কাছে তো এখন 100 টাকা আর নেই, মানে উনি বারবার বাইরে যাচ্ছেন, কোনো একটা জিনিস হয়তো আসছে, আর ওই সময় বললাম না পুরো খরচাটা কিন্তু দাদু করতো। মানে ওই দাদুর যে আর এক ভাই ছিল তিনি কিন্তু অতটা খরচা করতেন না, মানে দাদু নিজে থেকেই নিজে যেচেই বলতেন যে এই পুরো পুজোর কটা দিন যা খরচাপাতি লাগে আমি করব। এবারে সে আবার হচ্ছে এই যে আর কি যে মাস্তুতো যে বোনটা, তো সেই বোনের যে বাচ্চা ছিল তাকে উনি সেই সময় ওনার কাছে অত টাকা ছিল না, তো উনি কী করেছেন 10টা টাকা হাতে দিয়েছে। এবার বুঝতেই পারছেন আজ থেকে আমি বেশ অনেক বছর আগের কথা বলছি, তো তখন 10 টাকাও মানেও কিন্তু বেশ কিছু টাকা। তো এই যে 10 টাকা দেয়া হয়, সেই 10 টাকা দেয়াতে কিন্তু সেই বাচ্চাটির যে মা ছিল, তো সে না খুব মানে খুব আর কি তার খারাপ লাগে যে মানে আমার সব বাচ্চাকে 100 টাকা করে দিল, আমার বাচ্চাকে কেন 10 টাকা দিল। তো সে তখন ওখানেই আর কি তার এতটাই খারাপ লাগে, সে না সবার সামনে বলে যে তুমি 10 টাকা কেন দিলে। তো তখন দাদু না ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি নেয়নি, উনি বলছেন যে হ্যাঁ ও তো ছোটো, ও তো একদমই ছোট, আর আমার কাছে এখন ছিলও না, তো তাই 10 টাকা দিয়েছি, পরে আমি ওকে কিছু একটা কিনে দেবো, এই বলে উনি চলে যান। এবার বাচ্চাদের মধ্যে বুঝতেই পারছেন তো সমস্ত কাজিন আরও যারা বাচ্চা ছিল, তো তারা সবাই 100 টাকা করে পেয়েছে, তো তারা ওকে বলছে দেখ আমি 100 টাকা পেয়েছি, দেখ আমার কাছে 100 টাকা আছে, তোর কাছে 10 টাকা আছে, যা হয় আর কি বাচ্চাদের মধ্যে। তো এই বিষয়টায় মানে বাচ্চাদের বিষয়ে বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে দেওয়াটাই উচিত, কিন্তু ব্যাপারটা এখানে যেটা ঘটে সেটা হলো যে ওই বাচ্চাটির যে মা, সে হঠাৎ করে খুব রেগে যায়।
এবং সবার সামনে সে একটুখানি বিরক্ত প্রকাশ করে এবং সে বলে যে তুমি এটা ঠিক করলে না, তুমি সব বাচ্চাকে 100 টাকা করে দিলে আর আমার বাচ্চাকেই তুমি 10 টাকা দিলে। মানে এটাকে না সে একটুখানি, মানে এই ব্যাপারটা খুব ইমোশনাল হয়ে যায়, তার মনে হয় যেন খুব গায়ে লেগে গেছে। তো যাই হোক, তো সেদিনকার মতো তো ব্যাপারটা মিটে গেল। এর পরের দিন থেকে, মানে বিজয়া দশমীর পরের দিন থেকেই, যেহেতু ওদের বাড়িতে মা লক্ষ্মীর পুজোটা খুব বড় করে হতো, তো বিজয়া দশমীর পর থেকেই মা লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু হয়। এটা অনেক বাড়িতেই হয়। তো বাড়িতে ওই নাড়ু বানানো, তারপরে নারকোলে বিভিন্ন ধরনের মিষ্টি বানানো, তারপরে মা লক্ষ্মী পুজোর জন্য সমস্ত বাসনপত্র বের করা, বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে রাখা, এই সমস্ত কাজগুলো চলতে থাকা। যেহেতু বাড়ি ভর্তি প্রচুর লোক থাকে, তো সবাই মিলেই সেই কাজ করে। তো সবাই হাতে হাতে কাজ করছে, ঘরপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করছে, লোকজন আসবে সেই জন্য জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা, পুজোর তৈয়ারি করা। তো সবাই সব কিছু করছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই বাচ্চাটির যে মা, সে ওই ব্যাপারটায় তখনও তার হচ্ছে মানে খুব খারাপ লেগেছে। সে তখনও সেই ব্যাপারটাকে বলা যেতে পারে ধরে বসে আছে এবং সে কারোর সাথে সেভাবে কথা বলছে না, খুব একটা কাজে হাত লাগাচ্ছে না। তো তাকে সবাই জিজ্ঞেস করছে, তুমি এখনও ওই ব্যাপারটা নিয়ে ভাবছো? আরে বাবা, 10 টাকা দিয়েছে তো কী হয়েছে? আমাদের উনি তো সমস্ত কিছু করছে, এই যে সমস্ত আমরা খাওয়া দাওয়া করছি, থাকছি, সমস্ত খরচাই তো ওনার। হয়তো তখন সত্যিই টাকা ছিল না, উনি তো বলেছেন যে উনি পরে কিছু কিনে দেবে। কিন্তু ওই যে বলে যে যার যেটা মনের মধ্যে একবার ঢুকে যায়, তার সেটা হট করে বেরোতে চায় না। তো এই ক্ষেত্রে কিন্তু ওই বাচ্চাটির মায়ের ক্ষেত্রেও সেম জিনিসটা হলো। তো উনি তখন হঠাৎ করেই, মানে ওরকম বাড়িতে সামনে পুজো, তখন আর মা লক্ষ্মী পুজোর একটা দিন বাকি, সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, সুন্দর করে পুজো হবে। আর ওদের বাড়িতে যে মা লক্ষ্মী প্রতিমা আসতো, সেই প্রতিমাও কিন্তু বেশ বড় প্রতিমা। সেই প্রতিমা যেখানে বসানো হবে সেখানে সমস্ত কাজিনরা বসে বসে ওই কাগজ কেটে কেটে চাঁদমালা বানানো, বিভিন্ন ধরনের ডেকোরেশন করা, মানে ছোটোবেলায় ওরা খুব মজা করতো মা লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে। তো সেরকম হচ্ছে। তো ঠিক পুজোর আগের দিন ওই বাচ্চাটির মা সে বাচ্চাকে নিয়ে চলে যায়, বলে যে না, আমাকে যেতেই হবে, শ্বশুরবাড়িতে আমার একটা খুব কাজ পড়ে গেছে। এই বলে তাকে সবাই বারণ করে যে তুমি মা লক্ষ্মী পুজোর আগের দিন এভাবে চলে যেও না। আর সে প্রত্যেক বছরই আসে, এরকম না যে তাকে পুজোর সময় সে তার শ্বশুরবাড়িতে থাকে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো সবাই মোটামুটি বুঝতে পারে যে ওনার ওই বাচ্চাকে 10 টাকা দেওয়াটা, এটা ওনার এতটাই খারাপ লেগেছে, এতটাই ওনার গায়ে লেগে গেছে যে উনি হয়তো সেই রাগ করে বা সেই তেজ করে হয়তো বাড়ি থেকে চলে গেল। তো ওর দাদু, সৈকতের দাদুও সে সময় খুব ব্যস্ত ছিলেন, ফলে উনিও কিন্তু খুব বেশি জোরাজুরি করতে পারেননি, মানে সেই সময়টাই উনি পাননি। এরপর যেটা হলো সেটা হচ্ছে যে পুজোর দিন তো সবাই মোটামুটি বাড়ির বেশিরভাগই মহিলারা সবাই উপোস করে রয়েছে, নির্জলে উপোস করেছে, সন্ধেবেলা পুজো হবে, তারপরে সবাই প্রসাদ গ্রহণ করবে। কিন্তু বাচ্চারা যারা ছিল তাদের জন্য রান্না হয়েছে, তারা খাওয়া দাওয়া করেছে, আর ওই যে প্রচুর যে মিষ্টি হয়েছিল, তো সেই মিষ্টিও কিন্তু কিছু রাখা ছিল। এবারে দেখা যাচ্ছে যে পুজোর শুরুর সময় থেকে, মানে সন্ধেবেলা মোটামুটি পুজো শুরু হয়েছে, তার আগ দিয়ে মানে দুপুরের পর থেকে বিকেলে শুরুর দিক থেকে বাড়িতে সবাই, মানে বাচ্চারা বিশেষত অসুস্থ হয়ে পড়ছে। মানে কারোর বমি হচ্ছে, কারোরকে বারবার বাথরুমে যেতে হচ্ছে, মানে সব বাচ্চাগুলোর খুব শরীর খারাপ। ঠিক আছে? তো বাড়ির বড়রা যারা ছিল তারা তো খুব চিন্তায় পড়ে গেছে, ভাবছে যে সবকটা বাচ্চার একসাথে এরকম পেট খারাপ, শরীর খারাপ কী করে হলো। আর এতটাই শরীর খারাপ হয়ে গেছে যে সেইবারের যে পুজো ছিল, সেই পুজো এত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এত কিছু হয়েছে, তার মাঝখানে মানে কোনো রকমে পুজোটুকু পুরোহিত মশাই এসে পুজোটুকু করে যায়, এবং বাকি সময়টা পুরোটাই কিন্তু প্রত্যেকের মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে খুব মানে ব্যস্ত হয়ে পড়ে। প্রচণ্ড বমি হচ্ছে কোনো বাচ্চার প্রচণ্ড লুজ মোশন হচ্ছে, মানে কী যে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে? তো যাই হোক, তো পুজো হয়ে গেল কোনো রকমের, সেই প্রচুর লোকজনকে আগে থেকেই বলা ছিল, তো সেই লোকজনও এসছে, আর প্রচুর মিষ্টিও ছিল। তো সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হয়েছে, সবাই খুব সানন্দে গ্রহণ করেছে সেই ভোগ প্রসাদ। কিন্তু যেই মুহূর্তে মানে মানে মানুষজনকে যে বলা হয়েছে তারা ঠিকমতো ভোগ প্রসাদ গ্রহণ করেছে, খেয়েছে, সব কিছু ঠিক ছিল, কিন্তু ওই যে প্রচুর মিষ্টি বানানো হয়েছে এবং সেই মিষ্টিগুলো বানিয়ে কিন্তু প্রপারভাবে ভালো করে আর কি রাখা হয়েছিল ফ্রিজে, যে পরবর্তী সময় যখন মানে আরও লোকজন আসবে তাদেরকে মিষ্টি দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে যে যেই মুহূর্তে রসগোল্লাগুলো মানুষকে দেওয়া হচ্ছে, সেই মিষ্টিটা খাওয়ার পরে, রসগোল্লা হোক বা সন্দেশ হোক, খাওয়ার পরেই যেন তারা কীরকম একটা অস্বস্তি বোধ করছে, কেউ হয়তো ওখানেই একটু বমি করে ফেলছে, মানে অদ্ভুত একটা ব্যাপার।
এবারে এই ঘটনা যখন ঘটে তো তখন বাড়িতে সবাই অবাক হয়ে যাচ্ছে যে বাচ্চাগুলোর শরীর খারাপ হয়ে গেছে, এটা মানতে পারে যে ঠিক আছে বাচ্চারা একসাথে, সব বাচ্চা একসাথে খেলাধুলা করেছে, হয়তো কোনোভাবে কিছু পেটে চলে গেছে, কিন্তু বড়দেরও এরকম শরীরটা খারাপ হয়ে পড়ছে। তো তারপরে সৈকতের যে জ্যাঠা ছিল, তো সে ভাবছে যে আচ্ছা মিষ্টিতে কি তাহলে কোনো গণ্ডগোল, তো উনি দুটো রসগোল্লা দুটো সন্দেশ খেয়েছে। খাবার পর উনি বলছেন মা মিষ্টি তো একদম যেরকম রান্না, মানে টাটকা মিষ্টির যেরকম স্বাদ সেরকমই স্বাদ আছে, মিষ্টিতে তো কোনো গণ্ডগোল নেই, তাহলে সমস্যাটা কোথায়? সেই সমস্যাটা যে অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে সেটা কিন্তু আদতে কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে পুজো টুজো মিটে গেছে, ডাক্তার দেখানো হয়েছে, প্রত্যেকটা বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে এবং কোনো রকমে তারা মোটামুটি ঠিক আছে। এবার ওর যে জ্যাঠা যিনি আর কি রসগোল্লার সন্দেশ খেয়েছিলেন, তিনি কিন্তু সেদিন কিছুই বুঝতে পারেননি, কিন্তু পরের দিন থেকে তার কিন্তু প্রচণ্ড জ্বর আসে। কোনো কারণ নেই কিন্তু জ্বরটা আসার, তার কিন্তু পেট খারাপ হয়নি বা তার বমি ভাব হয়েছে সেরকম কিছু না, কিন্তু তার প্রচণ্ড জ্বর আসে এবং সেই জ্বর এতটাই মারাত্মক আকার ধারণ করে 5 দিনের মাথায় তাকে হসপিটালে ভর্তি করতে হয়। মানে তাকে কোনো রকমের ওষুধ দিয়ে তার জ্বর কমানো যাচ্ছে না, তার শরীর বেঁকে যাওয়ার জোগাড় হচ্ছে, এত তার সেই জ্বরের দাপট, সে কিছু খেতে পারছে না। এবং আলটিমেটলি তাকে যখন হসপিটালে ভর্তি করা হয়, তো হসপিটালে ভর্তি করার পরে তার সেখানেও প্রায় 5-6 দিন সে থাকে এবং সে অর্থে কিন্তু তার মানে প্রচুর টেস্ট হয়, কিন্তু টেস্টেও কোনো রকম কিছু ধরা পড়েনি এবং খুব দুর্বল অবস্থায় আলটিমেটলি জ্বরটাকে নামিয়ে দুর্বল অবস্থায় তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে। এই যে মা লক্ষ্মী পুজোর দিন থেকে ওদের বাড়িতে এই যে বাচ্চাদের অসুস্থতা দিয়ে শুরু হলো, এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে সৈকতের বাবা, সৈকতের মা, ওর দাদু, ওর যে দাদুর যে আর এক ভাই, ওর যে আর এক মানে কাকা দাদু, তাদের বাড়ি থেকে সবার কিন্তু একটু একটু করে প্রচণ্ড রকমভাবে শরীরে এফেক্ট করা শুরু করলো। কারোর হয়তো প্রচণ্ড মাথা ঘুরছে কোনো কারণ ছাড়া, সে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাচ্ছে, সে চোট পাচ্ছে, তাকে নিয়ে আবার হসপিটালে যেতে হচ্ছে। কখনো ও যে আর এক যে জ্যাঠা রয়েছে সেই জ্যাঠার প্রচণ্ড রকমভাবে মানে রাতের বেলা ঘুম হচ্ছে না, তার শরীর প্রচণ্ড খারাপ লাগছে, এইরকম ঘটনা ঘটছে। তো কেউই কিছুই বুঝতে পারছে না যে ব্যাপারটা হলোটা কি। তো তখন অবধি কিন্তু কেউ বুঝতে পারছে না যে কিসের জন্য এই মা লক্ষ্মী পুজোর দিন থেকে এরকম ঘটনা ঘটা শুরু হলো। এবার সবাই মিলে ভাবলো যে নিশ্চয়ই মায়ের পুজোয় কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে, সেই জন্য পুজোর দিন থেকে এরকম হচ্ছে। তো তারা কি করলো, আবার ওই সৈকতের দাদু বললো যে না বাড়িতে একটা আমরা মা লক্ষ্মীর পুজো দিই। তো আবার তার কিছুদিন পরে একটা মা লক্ষ্মীর পুজো দেওয়া হলো, খুব সুন্দর করে মা লক্ষ্মীর পুজো হয়। কিন্তু দেখা যাচ্ছে যে সেই পুজো দেওয়ার পরেও অবস্থা হয়তো একটু উন্নতি হলো, মানে সবার যেটা প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছিল, কেউ বিছানা থেকে উঠতে পারছে না, যেটা সৈকত লিখেছে যে ওর মাও দীর্ঘদিন কিন্তু অসুস্থতায় ভুগেছেন, মানে উনি যা খেতেন ওর মা, খুব সামান্য সেদ্ধ ভাত খেলেও ওনার বমি হয়ে যেত, উনি ডাক্তারের কাছে যান, ডাক্তার ওষুধ দেন, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই ওষুধ খেয়েও কিন্তু ওর মায়ের খুব একটা উন্নতি হয় না। তো এইরকম যখন পরিস্থিতি চলছে, তো তার মাঝখানে আবার ওরা চিন্তা করলো যে নিশ্চয়ই মায়ের পুজোয় কোনো ত্রুটি হয়েছে, তার একবার মা লক্ষ্মীর পুজো দেওয়া হলো। কিন্তু তাতেও দেখা যাচ্ছে কিছুতেই কিছু ঠিক হচ্ছে না, সবসময় ঘরে বাড়ির মধ্যে কিছু না কিছু একটা লেগে রয়েছে। আচ্ছা এটা একটা হলো, তো ওদের বাড়ির ঠিক মানে বাড়ির আর কি সামনে ওদের দুটো নারকোল গাছ ছিল আর দুটো সুপুরি গাছ ছিল। এবার একদিন হঠাৎ করেই সৈকত যেটা লিখেছে ইমেলে, যে ও একদিন হঠাৎ করেই খেলছে, তো পড়াশুনো হয়ে গেছে, ও সামনের বারান্দাটায় খেলছে, তো খেলতে খেলতে ও দেখছে যে বাইরে এক ফোঁটা হাওয়া নেই, মানে বাইরে কোনো গাছের পাতা নড়ছে না, কিন্তু ও দেখে যে ওদের যে মানে সুপুরি যে গাছটা, সেই সুপুরি গাছের দুটো গাছ পাশাপাশি, তার মধ্যে একটা গাছ প্রচণ্ড নড়ছে এবং সেই নড়ছেটা কেন কী জন্য কিছুই বোঝা যাচ্ছে না। মানে ও দেখছে যে গাছগুলো নড়ছে, মানে ওই একটা পার্টিকুলার গাছ নড়ছে, কিন্তু পাশে আর একটা যে সুপুরি গাছ রয়েছে, তার পাশে নারকোল গাছ রয়েছে, তার পাতা রয়েছে, কোনোটাই কিন্তু কোনো নড়নচড়ন হচ্ছে না। তো এটা দেখে ওর খুব অদ্ভুত লাগে, ও ভাবে যে এরকম কেন হচ্ছে। তো তখন না সৈকত কী করে, ওর যে কাকা দাদু ছিল, তো সেই কাকা দাদুর ঘরেও তার মানে 2 ছেলে রয়েছে, তো তার ছেলের ছেলে আর কি, ওর আর কি কাজিন, যে তাকে ডেকেছে, বলছে যে দেখ দেখ এই গাছটা কীরকমভাবে নড়ছে দেখ। আর সেই সময় কিন্তু সৈকত খুব যে ছোট সেরকম নয়, ওই ক্লাস 7-এ উঠেছে জাস্ট এরকম।
তো সেই কাজিন ভাইকে যে দেখি যে সেও অবাক হয়ে গেছে যে সত্যি তো কোনো মানে বাইরে কোনো হাওয়া নেই, কিছু নেই, আশেপাশের কোনো গাছ নড়ছে না, কিন্তু মানে ঠিক মাঝখানের ওই সুপুরি গাছটা কি করে এত নড়ছে। এবারে কি হয়েছে, তো সৈকত বলেছে ঠিক আছে দাঁড়া আমি মাকে ডেকে দেখাই। তো মাকে ডাকার জন্য সৈকত কি করছে, ঘরের ভিতরে ঢুকেছে। এবারে ঘরের ভিতরে ঢুকে যখন মানে ওর মাকে বলেছে ঘরের ভিতর ঢুকে যে মা এরকমভাবে দেখো না আমাদের সামনে যে দুটো সুপুরি গাছ রয়েছে তার মধ্যে একটা সুপুরি গাছ খুব নড়ছে, অথচ বাইরে একটুও হাওয়া দিচ্ছে না। তোর মা প্রথমে ভেবেছে যে বাচ্চা মানুষ কি না কি দেখেছে, বলছে না না নিশ্চয়ই বাইরে হাওয়া দিচ্ছে তাই গাছের পাতা নড়ছে। এবারে যখন মানে সৈকত বলেছে না তুমি একবার এসে দেখে যাও, বাইরে কোনো হাওয়া নেই, কোনো গাছের পাতা নড়ছে না, ইভেন পাশের গাছের পাতাটাও নড়ছে না, তুমি এসে একবার দেখে যাও। তো এইটা যখন বলেছে তখন সৈকতের মা কি করেছেন, উনি বাইরে এসছেন। এবার যে মুহূর্তে উনি বারান্দায় এসছেন মানে গাছের দিকে তাকানোর তো ছেড়ে দেওয়া, মানে এসে দেখছে যে ওদের যে ওই কাকা দাদুর যে এক নাতি সে অজ্ঞান অবস্থায় ওখানটা পড়ে রয়েছে। তো গাছ তো মাথায় উঠলো গাছের দিকে তাকানো, তো সেই ছেলেকে কোলে নিয়ে ঘরের ভিতরে গেছে, মুখে জল ছেটানো হচ্ছে, কি হলো বাড়িতে পুরো হুলুস্থুলু কাণ্ড হয়ে গেছে, সবাই চলে এসছে। তো সবাই বলছে যে কি হয়েছে কি হয়েছে, তো তখন ও সৈকত ছোট, তো ও বলছে যে আমরা এরকম আমি প্রথমে এরকম দেখছিলাম যে সুপুরি গাছটা খুব নড়ছে, তো সেটা দেখে আমি ওকে ডাকলাম, ওকেও আমি দেখালাম, তো ও দেখে অবাক হলো, তো তারপরে আমি ভিতরে মাকে গেছিলাম ডাকতে। তো মাকে যখন ডেকে আসছি আমরা বারান্দার দিকে তখন এরকম ব্যাপার। তো সেই ছেলে তো কিছুতেই জ্ঞান ফিরছে না। তো বাড়িতে ডাক্তার ডাকা হয়েছে, তো বাড়িতে ডাক্তার দেখার পরে ডাক্তার আর কি কিছু ট্রিটমেন্ট করেন এবং ওর আলটিমেটলি জ্ঞান আসে। এবার জ্ঞান আসার যখন যখন জ্ঞান এসেছে তো তখন ডাক্তারও ছিল, তো ডাক্তার বলছে যে কি হয়েছে তোমার, তুমি কি কোথাও খেলাধুলো করতে গিয়ে কোথাও কি চোট পেয়ে তুমি অজ্ঞান হয়ে গেছিলে, এটা কি হয়েছে। তো ওর যখন জ্ঞান ফেরে তখন না মানে ওর ওই কাজিন প্রচণ্ড মানে ভয়, খুব ভয় পেলে যেরকম মানুষের চোখ মুখের অবস্থা থাকে, মানুষ যখন ভয় কাঁপে, ওর অবস্থা কিন্তু ঠিক সেরকম হয়ে গেছিল। মানে ও এত ভয় পাচ্ছে, মানে ওই মানে ওর যখন থেকে আর কি জ্ঞানটা হয়েছে, জ্ঞান আসার পর থেকেও কিন্তু ও প্রচণ্ড মানে ভয়ে একেবারে অস্থির হয়ে গেছে এরকম ব্যাপার। তো ওকে বলছে যে কি হয়েছে তোমার, সমস্যাটা কি। তো ও তো কিছুই প্রথমে বলতে পারছে, তো ডাক্তারবাবু বলছে যে নিশ্চয়ই বাচ্চা মানুষ কিছু দেখে ভয় পেয়েছে, ওকে একটু সাবধানে রাখবেন আর ওর সামনে খুব ভালো ভালো কথা বলবেন, আর ওকে সবসময় বলবেন যে ভয় পাওয়ার কিছু নেই, ওর তো কিছু বলতে পারছে না, তবে যেটুকু আমার মনে হচ্ছে ও কিছু দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। এবার দেখুন ডাক্তার এই বলে তো চলে গেল, কিন্তু একটা বাচ্চা ছেলে সে এতটাও ছোট নয় যে হঠাৎ করে সে এমন কিছু দিনে দুপুরে দেখে ফেলবে যেটা দেখে সে অজ্ঞান হয়ে যাবে। তো ওকে বাড়ির সবাই জিজ্ঞেস করছে কিন্তু সে কোনো কথাই বলছে না, কিরকম একটা ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ চেয়ে আছে আর সে একদম ভয়ে অস্থির হয়ে যাচ্ছে। তো বাড়িতে তো সবাই বাচ্চাটাকে খুব মানে অ্যাটেনশন দিচ্ছে, বোঝার চেষ্টা করছে যে কি হয়েছে। আর সৈকত যতবারই বাড়িতে বলছে সবার সামনে যে আমি এরকমভাবে একটা সুপারি গাছকে নড়তে দেখেছি, তো তখন তো সৈকতের মা বাবা ওকেই খুব বকা দিয়েছে যে কি ব্যাপার তুই স্কুলে পড়ছিস, হাই স্কুলে পড়ছিস, আর তুই এখন এরকম ভূতের ভয় পাচ্ছিস। তুই বলছিস মানে বাইরে কোনো গাছের পাতা নড়ছিল না, শুধু মাত্র ওই সুপুরি গাছের পাতাটাই নড়ছিল, এটা কখনো সম্ভব। আর তুই এরকম বলেছিস বলেই হয়তো তুই ওকে ঘরে ডাকতে গেছিস তোর মাকে, আর ও হয়তো এরকম ভূতের ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। এবার পুরো যে জিনিসটা ঘটলো সেটাকে সবাই এটাই ভাবলো যে হয়তো সৈকত কিছু একটা মানে বলেছে, সেটা দেখে হয়তো ভয় পেয়েছে এরকম এই সুপুরি গাছের পাতা নড়া দেখে। সবাই ব্যাপারটা এটাই বুঝলো, এটাই জানলো, তো সৈকতকে সবাই একটু বকাবকি করলো যে এরকম বলতে নেই, এরকম বলাটা ঠিক না, ও ভয় পেয়ে গেছে। এর দুদিন পরে যখন ও একটু ধাতস্থ হয়েছে, তো তখন একটা সময় মানে তখন বাড়িতে বড় কেউ আশেপাশে নেই, তো সৈকত ওর ভাইয়ের কাছে গেছে, ওর কাজিন ভাইয়ের কাছে গেছে এবং গিয়ে বলছে যে তুই অজ্ঞান কেন হয়েছিলি, তুই তো কাউকে কিছুই বলছিস না, কিন্তু তুই বল, সবাই আমাকে বলছে যে আমি নাকি মিথ্যে কথা বলছি, আমি নাকি মন গড়া কথা বলছি, কিন্তু তুইও তো দেখেছিস, বল যে সুপুরি গাছটার পাতাটা কিভাবে নড়ছিল, পুরো সুপুরি গাছটা কিভাবে দুলছিল, অথচ বাইরে কোনো গাছের পাতা বা গাছ কিন্তু নড়ছিল না। তুই তো দেখেছিস, বল, সবাই আমাকে ভাবছে যে আমি ভুলভাল কথা বলছি, আমি মন গড়া কথা বলছি, আমি ভয় দেখানোর জন্য বলছি। তো এই কথাগুলো যখন সৈকত বারবার বারবার বলছে, তো তখন না ওর ওই যে ভাই সে না মানে খুব ভয়, আবার কি ভয় ভয় তাকালে তার শরীর মনে যে একটা প্রচণ্ড ক্লান্তি, একটা ভয়ের একটা রেশ আছে, সেটা কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছে। তো এমতাবস্থায় ওর সেই ভাই আস্তে আস্তে
সৈকতকে বলছে যে তুই যখন ঘরে ঢুকে গেলি ডাকার জন্য তোর মাকে, আমি তো তখন ওখানে দাঁড়িয়েছিলাম এবং আমি ওই সুপুরি গাছটার দিকে খুব অদ্ভুতভাবে, মানে খুব অদ্ভুত লাগছিল আমার দেখে, এবং আমি তখন এক দৃষ্টি সুপুরি গাছটার দিকেই তাকিয়েছিলাম। বলছে দুপুরবেলা তুই ডাকতে গেছি, আমি শুনতে পাচ্ছি যে তুই তোর গলা আমি শুনতে পাচ্ছি, ঘরে সবার গলা শুনতে পাচ্ছি। এমন সময় আমি ওই রকম ওই দুপুরবেলা আমি স্পষ্ট দেখলাম যে একটা কালো বড় ছায়ার মতো, মানে বিড়াল যেরকম হয় সেরকম, বিড়ালের যেমন চোখ থাকে কান থাকে সেরকম ঠিক না, কিন্তু একটা বড় বিড়াল টাইপের একটা কিছু, যার সামনের দিকে বড় বড় দুটো চোখ রয়েছে আর কিচ্ছু নেই, সেরকম কিছু একটা ওই গাছ থেকে নামছে, মানে জড়িয়ে জড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নামছে, কিন্তু বড়, খুব বড় সড়ো বিড়াল যদি হয় সেরকম, কিন্তু তার কোনো কান নেই, বড় বড় দুটো ঠিকরে পড়া চোখ। তো আমি, ও না প্রথমে না ওই ব্যাপারটা বুঝতে পারিনি, ও ভেবেছে গাছ থেকে কিছু একটা নামছে বা কিছু একটা পড়ছে। তো এটা দেখে ওর না একটু ইন্টারেস্ট হয় যে ব্যাপারটা আমি কী দেখছি এটা। ও তো গেছে ভিতরে, সৈকত ভিতরে গেছে, তো ও তখন একা ছিল। ও কী করেছে, বারান্দা থেকে একটু এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে মানে একদম মানে এগিয়ে কিছুটা চলে গেছে গাছটার কাছাকাছি, গিয়ে ও সামনে থেকে আরও ভালো করে দেখতে চাইছিল যে ব্যাপারটা কী। ছোট মানুষ জানেন তো, যারা ছোট হয় তাদের মনে কিন্তু প্রচুর কিউরিয়াসিটি থাকে, তো ওর ক্ষেত্রেও সেই ব্যাপারটা ছিল। তো ওর সামনে গেছে, এবার যাবার পরে ওই সুপুরি গাছটা তো খুব সরু লম্বা, তো ওর নামতে একটু সময় লাগছে। তো যখন ও মোটামুটি কাছাকাছি চলে এসছে, তখন ওর ওই সৈকতের ভাইয়ের থেকে ওর আর বিশেষ ডিস্টেন্স নেই, তো সেই রকম একটা জায়গা থেকে ওর ভাইটা দেখছে যে গাছ থেকে পুরোটা নামেনি, কিছুটা উপরে রয়েছে একটা ওরকম মানে বেড়ালের মতো জিনিসই, পুরো লোমশ টাইপের একটা কিছু বেড়ালের মতো, যার চোখ দুটো হচ্ছে বীভৎস রকমের পুরো বাইরের দিকে ঠিকরে পড়া এক দুটো চোখ, এবং সেটা নিয়ে ওর দিকে এমন করে তাকায়, মানে পুরো তেড়ে আসার মতো করে ওর দিকে তাকিয়ে গাছ থেকে নামে, যেটা দেখেও প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবং ভয় পেয়ে ওই মুহূর্তে ওইখান থেকে দৌড়ে ঘরে আসে, এবং ঘরে আসার পরে মানে বারান্দায় ঢোকে, এবং তারপরে যে ওর সাথে কী হয়েছিল, মানে ওভাবে ও এসে পৌঁছে কি বসে পড়লো না দাঁড়িয়েছিল ওর কিচ্ছু মনে নেই। পরবর্তী সময় তো সবাই ওকে অজ্ঞান অবস্থায় পায়। তো এই কথাটা পুরো কিন্তু সৈকতকে ওর ভাই বলে, এবং বলে যে আমি খুব ভয় পাচ্ছি, আমি না কথাটা কাউকে বলতে পারছি না, কারণ যদি আমি এই কথাটা বলি তাহলে বাড়িতে সবাই আমাকে বকবে। ছোট, ওর থেকে আরও এক ক্লাসের ছোট ছিল, তো সে ধরুন ক্লাস 6-এ পড়ে। আর ওদের বাড়িতে না, সৈকতদের বাড়িতে সবাই মানে পড়াশুনো আর কি, গান বাজনা এসব নিয়ে আর কি খুব মানে চর্চা, এই ধরনের ভৌতিক ব্যাপারে কিন্তু, যেটা সৈকত বলছে যে আমাদের বাড়িতে ওই ঘটনার আগ অবধি কেউ ভূতে বিশ্বাস করতো না, কারোর ভৌতিক বিষয় বা এরকম অস্বাভাবিক অলৌকিক বিষয় সম্পর্কে কারোর কোনো মানে কিছুই ছিল না। আর যতটা সময় সৈকত ওর দাদুর সাথে কাটাতো, ওর দাদু নাকি কখনোই ওকে কোনো ভূত বলে যে কিছু আছে বা ভৌতিক যে অস্তিত্ব, সে বিষয়ে কখনোই কোনো কথা বলতো না, এবং বলতো যে ভয়ে বা ভূত বলে কিছুই হয় না, ওগুলো সব মনের ভুল। তো এই বিষয়গুলো ও ছোট থেকে জেনে এসেছে। এবার এগুলো জানার পরে ও তো বলতে আরও ভয় পাচ্ছে, যে এবার যদি ও এই কথাগুলো বলে ওকে আরও বাড়ির লোক বকবে, কেউ বিশ্বাস করবে না। তো এই কথাটা যখন ওকে ওকে বলে ওর এই ভাই, তো তখন সৈকত বলে যে, সৈকতকে ওই ভাই বলে যে তুই না কাউকে কথাটা বলিস না, কারণ তুই যদি কথাটা বলিস তাহলে তুইও বকা খাবি, আমিও বকা খাবো। তো সৈকত শোনে, তো সৈকত বলে না ঠিক আছে আমি কাউকে বলবো না। এবার তো ও আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এবার এই যে সৈকতকে যে কথাটা বললো, সেই কথাটা কিন্তু সৈকতের মাথার মধ্যে অলওয়েজ ঘুরতে থাকতো, যে গাছের মধ্যে ওরকম বিড়ালের মতো কিছু, এটা কি সত্যি সম্ভব নাকি। তো ও কী করতো, স্কুলে যাওয়ার পথে মানে ওর বাড়ির থেকে সামনেই, মানে ওদের বাড়িটা খুব বড় ছিল, তো তো সামনে অনেকটা জায়গা ছিল, তো ওদেরই বাড়ির কিন্তু গাছটা কিন্তু মানে পাশে রাস্তার গাছ বা অন্য বাড়ির গাছ তা কিন্তু নেই, ওদেরই বাড়ি কিন্তু একদম কর্নারে। এবার এই ঘটনাটা শোনার পর থেকে সৈকতের কিন্তু এই গাছের দিকে মানে আগে যেমন সারাদিনে সেভাবে তাকাতো না, ও এখন কিন্তু রেগুলার তাকায়, এবং যখনই সময় পায়, সেটা সকালে হোক দুপুরে হোক রাতে হোক, ও একবার করে গাছটাকে গিয়ে দেখে আসে। এবার ও যখনই দেখতো মনে মনে ভাবতো যে আজকে তো গাছটা এরকমভাবে অস্বাভাবিকভাবে দুলছে না, অস্বাভাবিকভাবে নড়ছে না, তাহলে কেন হচ্ছে। ইন দ্য মিন টাইম কিন্তু ওদের ফ্যামিলিতে সব মানে পুরো শরীর খারাপ লেগে রয়েছে, এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওদের বাড়িতে কোনো রকম কোনো মানে মিষ্টি যদি বাড়িতে কোনো কারণে তার পরবর্তী সময় আনা হতো,
সেই মিষ্টিগুলো না মানে কিরকম একটা বিস্বাদ টাইপের খেতে লাগতো। মানে সেই যে একটা মিষ্টির যে আসল টেস্ট, হয়তো মানে ওরা শ্রীরামপুরের যে দোকান থেকে মিষ্টি নিত, সারা বছর আর কি মিষ্টি নেয়, সেইখানেই কিন্তু আর কি সেখান থেকে মিষ্টিটা আনা হয়েছে, তো সেম টেস্টই থাকবে এটা জানা কথা। কিন্তু দেখা যাচ্ছে যে ওই মিষ্টি আনার পরেও সেই মিষ্টির কিন্তু স্বাদ সেরকম হচ্ছে না। কিন্তু সেটা কেন হচ্ছে না, কী জন্য হচ্ছে, সেটা কেউ বুঝতে পারছে না। আর অদ্ভুত বিষয় হচ্ছে যে ওদের বাড়িতে রসগোল্লা যদি কোনোভাবে আনা হচ্ছে, সেই রসগোল্লা কিন্তু খেতে খুব টক এবং খুব বিস্বাদ লাগছে, বা পুরো খারাপই লাগছে, মানে খেলেই শরীর খারাপ হয়ে যাচ্ছে, পেট খারাপ হয়ে যাচ্ছে, সে ছোট থেকে বড় সবার। সেটা কেন হচ্ছে কেউ বুঝতে পারছে না। এবং এটা এমন লেভেলে শুরু হয় যে ওইখানে মানে সৈকতের দাদুর সাথে বললাম যে ওই প্রসিদ্ধ মিষ্টির দোকানে একটা খুব ভালো সম্পর্ক ছিল, তো ওরা ভাবলো যে ওই মিষ্টির দোকানটা হয়তো খারাপ মিষ্টি বিক্রি করছে। তো তারপর থেকে যেটা হলো যে অন্য কোনো অনুষ্ঠানে হোক বা এমনিও বাড়িতে যদি মিষ্টি আনার হয়, খাওয়ার হয়, অন্য দোকান থেকে মিষ্টি আনা শুরু হলো। এবার অন্য দোকান থেকে মিষ্টি আনা শুরুর পরেও দেখা যাচ্ছে সমস্যার কিন্তু কোনো সমাধান হচ্ছে না। মানে আগেও যে প্রবলেমগুলো হচ্ছে, এখনও সেই প্রবলেমগুলোই রয়েছে। তো এবারে কী করা যায়, তো এরকমভাবেই বাড়িতে চলছে। এমন সময় একদিন হঠাৎ করেই, সেটা কিন্তু বিকেলবেলা ছিল, বিকেলবেলা, তো বিকেলবেলা না ওর মনে হচ্ছে যে বিকেল থেকে আর কি ও যখনই গাছটার দিকে তাকাচ্ছে, ওর মনে হচ্ছে যে ওই মাঝের গাছটা, যে গাছটায় আর কি ওরকম পাতাগুলো বা পুরো গাছটাকে দুলতে দেখা গেছিল, সেই গাছটা মাঝে মধ্যেই দুলছে, মানে অল্প অল্প করে। কিন্তু সেদিনও সেম কেস, সেটা হচ্ছে যে মানে বাইরে এরকম কোনো হাওয়া দিচ্ছে না যে গাছ বা গাছের পাতা অত নড়বে, কিন্তু দেখা যাচ্ছে গাছটা খুব নড়ছে। সেটা কেন নড়ছে, কী জন্য নড়ছে, কেউ জানে না। যাই হোক, তো এরপরে সেদিন তো ওর খুব আবার ইন্টারেস্ট হলো যে ব্যাপারটা কি হচ্ছে। তো এই করতে করতে বিকেলবেলা ও প্রথম ওই ব্যাপারটা লক্ষ্য করে, তো তারপর থেকেই ও 1 ঘন্টা 2 ঘন্টা পর পর বারান্দায় গিয়ে গিয়ে গাছটাকে দেখে আসছে। এবার ওদের যেখানে ওই গাছটা ছিল, তো সেখানে না পাশে একটা ল্যাম্পপোস্ট ছিল। তো ল্যাম্পপোস্টের ওখানে একটা আলো ছিল, এবং যেহেতু গাছটাও খুব লম্বা, তো ল্যাম্পপোস্টের আলোটা না ওই গাছের কাছে গিয়ে কিছুটা পড়তো, যেহেতু একদম ল্যাম্পপোস্টের সামনেই। তো ও রাতের বেলাও যখন আর কি সন্ধেবেলা বা মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে এরকম যখনই ও বাইরের দিকে গিয়ে তাকাচ্ছে, উঁকি মারছে, ও তখনই দেখছে যে গাছটা নড়ছে। ঠিক আছে, তো এরকম করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে সৈকত। তো হঠাৎ করে রাতের বেলা একটা ঘুম ভেঙে যায়, এবং ও কিন্তু ওর বাবা মায়ের সাথেই শুতো। তো এমনই একটা আওয়াজ হয় যে ওরই ঘুমটা পার্টিকুলার ভাঙে। ওর বাবা বা মা কেউ কিন্তু ঘুম থেকে জেগে যান না, কিন্তু ও জেগে যায়। তো জেগে যাওয়ার পরে ও যখন ওর মনে হলো যে একবার বাইরে যাইতো, তো ওদের ঘরের দরজাটা খুলে একটা সরু প্যাসেজ মতো জায়গা, তার পাশে আরো দুটো ঘর রয়েছে, তো সেখান জায়গাটা থেকে বেরিয়ে হচ্ছে ওদের বারান্দাটা। তো ও কি করেছে, ওখান থেকে নেমেছে, নিজের ঘর থেকে বেরিয়ে ওই প্যাসেজ দিয়ে এসেও বারান্দায় এসছে। এবার যেহেতু ওখানটা একটা লাইট পোস্ট ছিল, আমি আপনাদেরকে বারবার বলছি, তো সেখানে ওই লাইট পোস্টের আলো কিছুটা দেখা যেত। তো ও খেয়াল করছে যে লাইট পোস্টের আলোর ওখানে গাছটা প্রচণ্ড রকমভাবে নড়ছে, মানে প্রচণ্ড রকমভাবে, প্রচণ্ড রকম, মানে ঝড় বৃষ্টি হলে যেরকম আর কি গাছ প্রচণ্ড ঝোড়ো হাওয়ার দাপটে যেরকমভাবে গাছটা একেবারে মানে নুয়ে পড়ে, ঠিক সেরকমভাবে কিন্তু নুয়ে পড়ছে। এবার সেদিন যেটা ওরা দেখেছিল তার থেকেও বেশি নড়ছে, যার কিন্তু কোনো কারণ নেই। আশেপাশের কোনো গাছ এত নড়ছে না, কোনো গাছের পাতা এত উঠছে না, কিন্তু শুধু আর শুধুমাত্র এক্ষেত্রেই এটা হচ্ছে। তো ও এটা দেখতে দেখতে এবার ওদের সামনের ওই বারান্দার দিকের দেওয়ালটায় ওর কী করে, মানে যে দেয়াল, মানে যে বারান্দাটা ছিল, ওখানে একটা সামনের দেওয়াল করে পাঁচিল মতো করা আছে, এবং সামনের দিকে একটা বড় লোহার গেট লাগানো থাকে। তো সেই লোহার গেটটার ফাঁকা ফাঁকা রয়েছে, তো সেই ফাঁকা দিয়েও দেখছে, কিন্তু ওই বারান্দা থেকে বেরোনোর ওর কাছে কোনো স্কোপ নেই, কারণ ওটা তালা দেওয়া। আর তালা চাবি সমস্তটা দাদুই কিন্তু রাতের বেলা দিয়ে নিতেন, তো ফলে সমস্ত চাবি দাদুর কাছেই থাকতো। আবার দাদু সবার আগে ভোরবেলা উনি ঘুম থেকে উঠতেন, তো উঠে উনি ওনার ঘরে আর কি গঙ্গা জল থাকতো, উনি ছিটিয়ে ফিটিয়ে উনি দরজার তালা ফালা খুলতেন। তো দাদুর ঘর থেকে তো এখন চাবি এনে দরজা খোলার উপায় নেই। তো ও কী করেছে, যে ওদের ঘরে সামনে একটা বড় টর্চ থাকতো, মানে ও যেটা লিখেছে যে 4টে ব্যাটারি দেয়া বড় মোটা একটা টর্চ থাকতো, মানে প্রচণ্ড আলো হতো। তো ও এটা দেখে, তখন ক্লাস 7, তো একটু বড় তো হয়েইছে, ওর সাথে সাথে টর্চটা নিয়ে ওই ব্যাটারিটা সেট করে ও আলোটা দিয়েছে। তো সেটা দেওয়ার পরে ও দেখছে যে আরে ব্যাপারটা কি হলো,
এরকমভাবে আলো দিচ্ছি, তো দিয়ে দেখছে যে সত্যি সত্যিই নড়ছে, কিন্তু কোথাও কিছু নেই। তো অনেকক্ষণ ধরে ও আলোটাকে ওই মানে গাছটার উপরে ফেলছে আলোটাকে। ফেলতে ফেলতেও কিছুই সেরকম দেখতে পাচ্ছে না। তো ভাবছে তাহলে গাছটা নড়ছে কিসে, তাহলে কি কিছু মানে কেউ কি নাড়াচ্ছে গাছটা, বা গাছের উপরে কোনো কাঠবিড়ালি বা কিছু। তারপরে ও ভাবছে যে একটা কাঠবিড়ালি যদি থেকেও থাকে, তার পক্ষে গাছ সুপুরি গাছটাকে এতটা নড়ানো সম্ভব নয়। খুব স্বাভাবিক। তো তখন ও ভাবলো যে একটু মানে আর একটু দেখি। তো কিছুই দেখতে পাচ্ছে না। তো কিছুই যখন ও দেখতে পেলো না, তো ভাবলো যে ঠিক আছে, তাহলে এবার ঘরে চলে যাই, কিছুই তো দেখা গেল না। তো টর্চটা নিভিয়ে দিয়েছে। টর্চটা অফ করে ও যখন ঘরে যেতে যাবে, সেই সময় মানে ওই গাছের ওখান থেকে একটা ফাঁস করে আওয়াজ হলো, মানে কিছু একটা নামার বা কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো ফাঁস করে। তো সেই আওয়াজটায় ও না মানে খুব চমকে যায়। ওরকম রাতের বেলা ওরকম আওয়াজ হয়েছে। তো আবার ওই গ্রিল থেকে ও টর্চটা মারে। এইবার ও যে টর্চটা মেরেছিল, সেই টর্চটা মারার ফলে ও যেটা দেখে, সেটা দেখার জন্য কিন্তু ওর মন মাথা কোনোটাই প্রস্তুত ছিল না। ও দেখে যে ওই গাছটা থেকে একটা সুরসুর করে একটা জিনিস নামছে, মানে ব্যাস গাছের মাথা থেকে একদম মানে রুটের দিকে আসছে একটা জিনিস। এবং যে জিনিসটাকে ও চোখে দেখছে, সেটা হচ্ছে ওর ভাই যেটা কদিন আগে বলেছিল ওকে, যে এরকম একটা বড় সড়ো বেড়ালের মতো একটা কালো জিনিস, সেরকম একটা কিছু নামছে। সেটা কিন্তু ও দেখতে পায়। সেটা দেখার পরে ও তো মানে খুব অবাক হয়ে যায়। এবার এইটা যখন ও দেখেছে, ওর কিন্তু প্রচণ্ড ভয় লাগে, কিন্তু তখন ও নিজেকে ধরে রেখেছিল যে কি দেখছি ব্যাপারটা, যেহেতু ওর ভাই ওই সেম কথাটা বলেছিল। বাট কিছুক্ষণ পরে ওই টর্চের আলোটা যখন মানে ও না মানে ওটা দেখছে, ওর হাতটা রীতিমতো কাঁপছে। লাস্টে ও দেখছে যে ওই জিনিসটা যে নামছে, সেটা বেশ বড় সড়ো একটা কালো টাইপের জিনিস। এবং ও কিন্তু সেম দেখে ওই চোখ দুটো, যে চোখ দুটো একেবারে ঠিকরে বেরিয়ে 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 আসছে। আর ওই চোখ দুটো যেটা লিখেছে ইমেলে, যে এতটাই ভয়ঙ্কর পুরো চেহারাটা, শুধু ওই চোখ দুটার ওরকম একটা কালো বডি। ওই চোখ দুটো দেখে ও প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং হাত থেকে ওর ওই বড় যে টর্চটা ছিল সেটা পড়ে যায়। মানে এমনিতেই ওর হাতটা কাঁপছিল ওটা দেখার পরে, মানে এত ভয় পেয়ে গেছো। তার মধ্যে ওই যখন ওই চোখটা ওরকম দেখেছে, ওটা না ও নিতে পারেনি। তোর হাত থেকে টর্চটা ঠাস করে পড়ে যায়, এবং ও মানে পালাতে গিয়ে ওখান থেকে মানে একদম পড়ে যায়, হোঁচট খেয়ে পড়ে যায়। এবং পড়ে যাওয়ার পরে খুব ভয় পেয়েছে, কিন্তু ওর শরীর কাজ করছে না। ও যে উঠে আবার পালাবে, সেখান থেকে ঘরের ভিতরে ঢুকবো, কিছুই করতে পারছে না। ইন দ্য মিন টাইম ওর মা মানে বুঝতে পেরে যান যে ছেলে পাশে নেই। তো উনি প্রথমে একটু বুঝতে পেরেছিলেন যে ওনার ছেলে পাশে নেই, তো ভেবেছে হয়তো রাতের বেলা ওর ঘুম ভেঙেছে, হয়তো বাথরুমে গেছে। তো উনিও মানে মোটামুটি জেগেছিলেন, যে উনিও ভাবছিলেন যে আমার ছেলে আসছে না কেন, বাথরুমে গেছে, এতক্ষণ কেন লাগছে। তো ওই যে আওয়াজটা হয় টর্চটা পড়ে যাওয়ার, সেই আওয়াজে উনি ধড়াক করে বিছানা থেকে উঠে পড়েন। উঠে উনি বুঝতে পেরেছেন যে আওয়াজটা বারান্দার দিক থেকে, বাইরে থেকে আসছে। তো উনিও বেরিয়েছেন। তারপরে ওর বাবাও জেগে গেছে, ওদিক থেকে ওর দাদু, পাশ থেকে ওর যে কাকা দাদু, যে তাদের লোকজনও বেরিয়ে এসছে। এসে সবাই দেখছে যে সৈকতের চোখ দুটো খোলা, এবং ও কিছু একটা থেকে প্রচণ্ড ভয় পেয়েছে। এবং যেভাবে বাচ্চারা হামাগুড়ি দিতে যায়, বা কেউ যদি সাঁতার কাটার জন্য হাতগুলোকে যেভাবে সামনের দিকে উঁচু করে মানে হামাগুড়ি দেওয়ার মতো করতে থাকে, ঠিক সেরকম করছে। মানে ওকে দেখে মনে হচ্ছে যে ও পালাতে চাইছে, কিন্তু পালাতে পারছে না। ও কোনো একটা জিনিস দেখে প্রচণ্ড মানুষ ভয় পেলে তার যেরকম একটা কন্ডিশন হয়, এক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা হয়। ও প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবং ওর মা এসে যখন ওকে জড়িয়ে ধরে, ওকে যখন ওঠানোর চেষ্টা করছে, তো তখন ওর মা বুঝতে পারছে যে ওর পুরো শরীরটা স্টিফ হয়ে গেছে। মানে ওর শরীরটা এতটা শক্ত হয়ে গেছে যে ওকে ওই অবস্থা থেকে ওঠাতেও পারছে না। তো তারপরে তো ওকে ঘরে কোনো রকমে নিয়ে এসছে। ঘরে নিয়ে এসে ওকে চোখে মুখে জল ঠল দিয়েছে। ও কিন্তু অজ্ঞান হয়নি, ও চোখটা খোলা ছিল, সেন্স ছিল, বাট ও নিজের মধ্যে ছিল না, এতটাই ও মানে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছিল। তো এরপরে তোকে সবাই জিজ্ঞেস করছে যে তোর কি হয়েছে, কি হয়েছে। কিন্তু সেই সময় ও অজ্ঞান না হলেও, সেই যে ওর জ্বর শুরু হলো, মানে ওই ঘটনার ঠিক 1 ঘন্টার মধ্যে ওর ধুম জ্বর আসে, প্রচণ্ড জ্বর আর কি। তো সবাই তো বুঝতে পেরেছে যে কিছু একটা তো ঘটনা ঘটেইছে।
তো ও তো আর কিছু বলতে পারছে না, ও ঘুমের ঘোরে খুব ভয় পাচ্ছে, ভুল বকছে, এরকম টাইপের হচ্ছে। প্রচণ্ড জ্বর, তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, তো ডাক্তারবাবু ওষুধ দিলেন। সেই ওষুধে জ্বর কিছুই কমলো না। তো এরকমভাবে একদিন যায়, দুদিন যায়, 3 দিনও যখন যায় এবার জ্বর কমছে না, ওদিকে ওর যে আর এক যে ভাই ছিল সে তখন একটু বেটার হয়েছে, একটু সুস্থ হয়েছে। তো এরপরে যেটা হলো যে ওদের বাড়িতে প্রত্যেক দিন মানে ওই ঘটনার পরের পরপর 3 দিন খুব অদ্ভুতভাবে বাড়িতে যত আমিষ পদ রান্না হয়, সেটা ডিম হোক, মাছ হোক, মাংস হোক, প্রত্যেকটা আমিষ পদ পচে যেতে লাগলো। মানে প্রত্যেক দিন, মানে ওই 3টে দিন ডেইলি, মানে রাতের বেলাও যেটা রান্না হয়েছে সেটাও পচে যাচ্ছে, আমিষ পদ, নিরামিষ নয়। আর যেটা হচ্ছে যে বাড়িতে কোথাও কোনো মিষ্টি থাকলে, সেটা রসগোল্লা হোক, সন্দেশ হোক, লাড্ডু হোক, যাই মিষ্টি হোক, সেই মিষ্টিগুলো কিন্তু খুব বাজে রকম খেতে হয়ে যাচ্ছে। এই দুটো বিষয় কিন্তু মানে প্রচণ্ড রকমভাবে সকলের মনে খুব হন্ট করতে লাগলো যে এরকম কেন হচ্ছে। এরপরে যখন দেখছি যে কোনোভাবেই ছেলের জ্বর থামছে না, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওর বেশ কিছু টেস্ট করানো হলো, সব কিছু করানো হলো, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ছেলের 4 দিন থেকে জ্বর কোনোভাবেই নামছে না। তার কিন্তু বিভিন্ন রকমের টেস্ট করে বা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কিছুই খুঁজে পেল না। এবং আস্তে আস্তে কিন্তু সৈকত প্রচণ্ড রোগা হতে লাগলো, মানে ওই একটা সপ্তাহের মধ্যে সৈকত কিন্তু মানে ওর মানে একদম ড্রাস্টিক ওয়েতে ওর মানে ওয়েট লস হতে লাগলো, এত ওর ভয় পেয়ে গেছে। এবং ওই কটা দিন ওকে গলা ভাত, মানে 1 বাটিও পুরো না, মানে হাফ বাটি করে গলা ভাত ছাড়া ওকে কিছুই খাওয়ানো যাচ্ছে না, এতটাই ওর কন্ডিশন খারাপ। তো বাড়ির সকলে খুব চিন্তায় পড়ে গেল যে কি হয়েছে ব্যাপারটা। এবার ওকে বাড়িতে যারা বকাবকি করেছিল যে তুই ভূতের ভয় কেন পাচ্ছিস বা এরকমভাবে এগুলো ভাবা ঠিক না, তো সবাই একটা বিষয় নিয়ে চিন্তা করলো যে দুজনেই যে অজ্ঞান হয়েছে, দুটো বাচ্চাই বাড়ির অজ্ঞান হলো, তারা ওই বারান্দাতেই অজ্ঞান হলো। এবং ওরা দুজনেই ওই মানে সুপুরি গাছটায় কিছু খেতে কিছু একটা বলছিল, এবং সেটা আমরা তো ওটা বিশ্বাস করিনি, আমরা ওদেরকে বকাবকি করেছি। তো এই কন্ডিশন যখন, তো তখন ওর যে ভাই ছিল, যে কাজিন ভাই, তো সেই ভাইকে সবাই জিজ্ঞেস করেছে যে আচ্ছা তোরা এই সুপুরি গাছটা নিয়ে তোরা কী দেখেছিলি। এবার যখন বাড়ির লোক যেচে পড়ে ওই ওর কাজিনকে, বাচ্চাটিকে জিজ্ঞেস করেছে, তখন বাচ্চাটি কিন্তু সবাইকে সত্যি কথাটা বলে দিয়েছে যে আমাকেও ডেকেছিল, তো ও নিজেই দেখেছিল যে সুপুরি গাছটা খুব নড়ছে, কিন্তু আশেপাশে সত্যিই কোনো গাছ নড়ছিল না। সুপুরি গাছটা থেকে আমি যখন ওর মাকে ডাকার জন্য ঘরের ভিতরে গেল, আমি তখন ওখানে দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে থেকে দেখি যে এরকমভাবে গাছটা সত্যি সত্যি নড়ছে। এবং নড়তে নড়তে আমি ওই দিনে দুপুরেই আমি দেখি যে একটা বড় বিড়ালের মতো কালো কিছু একটা গাছ থেকে সুরসুর করে নামছে, এবং যখন ওর চোখ দুটো আমি দেখি আমি খুব ভয় পেয়ে যাই। এবার বাড়িতে সবাই খুব অবাক হয়ে গেল যে এইরকম ব্যাপার, তাহলে কি এই মানে গাছটার মধ্যে কি কিছু আছে। তো তখন ভাবলো যে না, এটা তো ঠিক না। তো এদিকে তো ডাক্তারের ট্রিটমেন্ট চলছে, আস্তে আস্তে ওর জ্বরটা একটু হলেও কমেছে। তো বাড়িতে তখন সৈকতের বাবা ভাবলো যে না, গাছটা কেটে দিতে হবে। তো উনি কী করলেন, উনি বাড়িতে আর কারোর সাথে কোনো রকমে কোনো আলোচনাও করেননি, কিছুই না। তো উনি গিয়ে গাছটাকে রাতারাতি কাটার জন্য উনি বেরিয়ে পড়েন, মানে ঘর থেকে ওই কাটার জিনিস নিয়ে উনি যান। গাছটা উনি কাটছেন, উনি কিন্তু খুব সন্তর্পণেই গাছটা কাটছিলেন। এবং উনি মানে যেটা সৈকত লিখেছে, ওর বাবা কিন্তু খুব মানে লম্বা চওড়া একজন মানুষ, তিনি কিন্তু যথেষ্ট বলবান শক্তিমান একজন ব্যক্তি। অদ্ভুতভাবে উনি গাছটা যখন কাটা শুরু করেন, 2-3 বার গাছটা কাটার উনি ট্রাই নেন, এবং তারপরে লাস্টবার যখন গাছটাকে একটা অস্ত্র দিয়ে উনি মানে যে জিনিসটা, যে টুলসটা দিয়ে উনি মানে কাটার চেষ্টা করছিলেন গাছটাকে, হঠাৎ করে সেটা ওনার হাতের উপরে পড়ে যায় এবং গল গল করে হাত থেকে কিন্তু রক্তপাত হতে থাকে। এবং সেটা এতটা বীভৎসভাবে ওনার হাতটা কেটে যায়, সাথে সাথে ওনাকে হসপিটালে নিয়ে যেতে হয়, এবং সেখানে কিন্তু ওনার 6টা স্টিচ পড়ে, এত মানে ডিপ কাট হয়ে গেছিল। এই নিয়ে তো বাড়িতে মানে প্রচণ্ড একটা টেনশনের পরিবেশ সৃষ্টি হলো, বাড়িতে দুজন সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়লো। আর এমনিতে তো পরিবারের মধ্যে কারোর না কারোর কোনো না কোনো অসুস্থতা লেগেই রয়েছে। এইরকমভাবে যখন চলছে, তো তখন সৈকতের যিনি দাদু, তিনি না মানে খুব পাজলড হয়ে পড়লেন
যে তার ছেলে অসুস্থ, তার নাতি অসুস্থ, কি করে এটা সম্ভব? আর ওই গাছটাকে কাটতে যখন ও গেছিল, তাতেই বা সমস্যাটা কী ছিল? আর ও এরকম গাছ অনেক কেটে, যেহেতু ওদের বাড়িটা অনেক চড়া, অনেক বড় জায়গা নিয়ে ওদের বাড়ি। এর আগেও দেখো ওদের আরও জমি ছিল শ্রীরামপুরেই। তো মানে বাড়ির সাথে লাগোয়া যে কটা আর কি বাড়ি ফাড়ি আছে, সেগুলো একসময় ওদেরই জমি ছিল। তো পরবর্তী সময় অতটা মেনটেন্যান্সের অসুবিধা হতো বলে কিছু কিছু করে বিক্রি করে দেওয়া হয়েছিল। ওদের পাশে, ওদের দুপাশে দুটো বাড়ি কিন্তু ওদেরই জমির উপরে, এরকম। ফলে গাছ কাটার অভ্যাস কিন্তু সৈকতের বাবার আগে থেকেই ছিল। তো সেই জায়গায় গাছ কাটতে গিয়ে তার হাত এভাবে সিরিয়াসলি ইনজিওর হবে, এটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। তো ওনার না মানে কিছু একটা মনে হলো। তো উনি যেহেতু মানে ওনার শাড়ির একটা মানে বস্ত্র ব্যবসায়ী উনি ছিলেন, ওনার দোকান ছিল। তো সেই দোকানেই উনি একজনের থেকে মাল নিতেন। তো তার সাথে বহু বছরের আর কি চেনা পরিচিত। তো সে মাঝে মধ্যে আর কি মানে এই ধরনের বিভিন্ন রকমের কাজের সাথে উনি যুক্ত থাকতেন। তো ওর দাদু একদিন দুঃখ করে ওই যে যার থেকে উনি আর কি শাড়ি জামা কাপড় নিতেন, তো তাকে একবার ঘটনাটা বলেছেন যে বাড়িতে এরকম ঘটনা ঘটছে, কালো এরকম জিনিস দেখা গেছে। তো তখন ওনাকে নাকি বলেছে যে আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপনি না মানে কি হচ্ছে আপনি তো সেটা বুঝতে পারছেন না, তা আপনি একটা কাজ করুন, একটা লেবুকে আপনি জলের মধ্যে কিছু একটা মন্ত্র উনি লিখে দিয়েছিল, তো সে বলেছে কাগজে মন্ত্রটা বলে আপনি বারান্দার ওখানে রেখে দেবেন এবং রেখে দেওয়ার পরে যদি পরের দিন মানে কিছু কিছু উনি সিমটম বলেন যে এরকম যদি হয় তাহলে আপনি বুঝবেন যে কোনো অসুবিধে নেই, যদি দেখেন কিছুই হয়নি। আর যদি এরকম একটু 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 যদি লালচে হয়ে যায় তাহলে বুঝবেন যে কিছু একটা ঘরের মধ্যে এমন কিছুর অস্তিত্ব আছে যেটা খুব মানে খুব একটা ভালো নয়, আপনাদের ক্ষতি করতে পারে। আর যদি দেখেন যে লেবুটা পুরো কালো হয়ে গেছে, তো সে তাহলে বুঝবেন যে একদমই কিন্তু খুব ভয়ঙ্কর কিছু একটা আপনার বাড়িতে আছে। মানে আপনি যা বলছেন সেটা শুনে কিন্তু আমার সেরকমই মনে হচ্ছে। তো এইটা বলার পরে ওর দাদু কিন্তু একদম সেম ওই মন্ত্রটা পড়ে ওই রকম একটা জল মানে গ্লাসের মধ্যে উনি লেবুটা রাখেন। এবং খুব আনফর্চুনেটলি পরের দিন কিন্তু ওর দাদু দেখে লেবুটা পুরো কালো হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে ওই লোকটাকে জানিয়েছে, তো লোকটা বললো যে আপনি একটা মুহূর্ত সময় নষ্ট করবেন না, আপনি কোনো ভালো কারো তান্ত্রিক হোক বা কোনো ঠাকুরমশাই হোক তার সাথে যোগাযোগ করুন। আপনি এই যে এটা যে যে পরিমাণ কালো হয়েছে আপনি বলছেন, এই পরিমাণ কালো হলে কিন্তু যে কোনো মানুষের পরিবারের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, আর বাড়ির সবাইকে সাবধানে রাখুন। তো আর বলছে যে আপনার বাড়িতে সবাই নিরামিষ খাবেন, এই কটা দিন কেউ আমিষ খাবেন না, বাড়িতে আমিষ আনবেনও না। তো এভাবে এভাবে বললেই তো আর লোক পাওয়া যায় না। তো মোটামুটি অনেক দুটো তিনটে দিনের মধ্যে ওর দাদু মানে ওর দাদু কিন্তু একা পুরো কাজটা করেছিলেন, কারণ বাড়িতে সবাই খুব চিন্তিত, খুবই অসুস্থ, কারোরই ঠিক নেই, কাজকর্ম রয়েছে। তো এমন সময় উনি ওনারই একজন মানে যে ওনার থেকে পাইকারি শাড়ি ঠাড়ি নিতেন, তো তার মারফত উনি তারাপীঠের একজন সেই সময় এক ঠাকুর মশাইয়ের সন্ধান পান। তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি তান্ত্রিক। তো তাকে ওই 3 দিন পরে বাড়িতে আনা হয় এবং তিনি বাড়িতে এসেই মানে পাটা জাস্ট দিয়েই বলেন যে তোমার বাড়িতে তো মানে খুব বড় রকমের কালো জাদু করা হয়েছে, এবং এমন কালো জাদু করা হয়েছে যে সেই কালো জাদুতে কিন্তু যে কোনো মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যেহেতু তোমাদের বাড়িতে গঙ্গা জল ছেটানো হয়, তারপরে পুজো আর্চা হয়, মা লক্ষ্মীর একটা আশীর্বাদ রয়েছে, তো সেই জন্য কিন্তু কোনো বড়সড় অঘটন ঘটেনি। কিন্তু যে কোনো মুহূর্তে অঘটন কিন্তু ঘটতে পারে, কারণ এই জিনিস যদি তোমার বাড়িতে থাকে এ কিন্তু কোনো না কোনো একটা ক্ষতি করে তবেই ছাড়বে। তো তখন তো সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে কী করবে, কী করে সব কিছুকে ঠিক করা যায়। তো উনি তখন ওই তান্ত্রিক বলেন যে আমি একটা পুজো করব, এক্ষুনি করবো, এবং সেটা তোমাদের এই সামনের যে ওদের যে জায়গাটা যেখানটায় আর কি বাড়ির বাইরে যেখানটা আর কি ওদের ওই গাছটা আছে, উনি বলছেন যে এই গাছের মধ্যেই তার বাসা হয়েছে, মানে সে বাড়িটাকে তো পুরো কবজা করিয়েছে, কিন্তু সে থাকছে কি তোমাদের বাড়ির কোণের এই সুপুরি গাছটায়। হুম। তো তারপরে সেই যজ্ঞ শুরু হলো। তো যেটা সৈকত বলছে যে ও তখন ছোট ছিল, কিন্তু ওর মনে আছে যে ওই পুজোটা যখন শুরু করা হয় সেই পুজোতে প্রচণ্ড বাধা আসছিল। মানে পুজোর জিনিসপত্র মানে যে জিনিসটা হয়তো বাজার থেকে জাস্ট পুজোর একটা কোনো দ্রব্য সেটা আনা হয়েছে এবং এনে সেটা নির্দিষ্ট জায়গাতেই রাখা হয়েছে এবং সেটা সবার মনে আছে যে ওই জিনিসটা এনে ওখানে রাখা হয়েছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই জিনিসটা হঠাৎ করেই হাওয়া হয়ে যাচ্ছে। সেই জিনিসটা বাড়িতে কেউ নেয়নি, কেউ এদিক থেকে ওদিক সরায়নি। এরকম একটা দুটো নয়, 5-6টা পুজোর মানে অন্যতম উপকরণ এভাবে কিন্তু হারিয়ে যায় পুজো করতে বসে, এবং তাকে সেটাকে বারবার আনতে হয়। এইরকমভাবে বহু বাধা পেয়ে আলটিমেটলি পুজোটা সম্পন্ন হয়। এবং তারপরে
ওই ঠাকুরমশাই বলে যে এই যে গাছে যে বাসাটা করেছে, বলছে যে এই গাছে এখানে যে 4টে গাছ আছে, বলছে 4টে গাছই কেটে ফেলতে হবে। তো বলছে যে সেটা কিন্তু পরে কাটলে চলবে না, আজকের মধ্যেই কাটতে হবে। তো পুজো করতে করতে মোটামুটি সন্ধে হয়ে গেছে। এবার এই 2টো সুপুরি গাছ আর 2টো নারকোল গাছ কাটা তো রাতারাতি খুবই চাপের বিষয়, সম্ভব না, এবং লোকের খোঁজ করার লোকও পাওয়া গেল না। তো তখন উনি বললেন উনি লাল সুতো দিয়ে ওই 4টে গাছকে একসাথে বেঁধে দিয়েছিলেন সেই রাতের জন্য। এবং উনি বলেন যে আমি যা করেছি তাতে সব কিছু ঠিকঠাকই হয়ে গেছে, কিন্তু এই যে কালো জাদুটা যে করা হয়েছে সেটা তোমারই নিকট একজন করেছেন। এবং ওই যে ঠাকুরমশাই ছিলেন তিনি না একটুখানি খ্যাপাটে টাইপের ছিলেন, মানে উনি এই ধরনের পুজো করার, মানে উনি নিজের যেটা মনে হতো সেটা উনি বলে দিতেন, অত রাগঢাক করে কথা বলতেন না, পয়সা কড়ি কিছু নিতেন না সে অর্থে, ওনাকে দুটো খাবার দিলেই উনি খুব খুশি হতেন। এবং তিনি মানে ওই রকম মানুষ হলেও তিনি কিন্তু প্রচণ্ড শক্তিধর একজন মানুষ ছিলেন। এবং ওদের সবার সামনে, পুরো পরিবারের সামনে উনি কিন্তু নামটা বলে দিয়েছিলেন যে কে কাজটা করেছে। এবং সে আর কেউই নয়, ওই যে বাচ্চাটির মা যাকে 10 টাকা দিয়েছিল উনি কিন্তু তার নাম বলে। ভাবুন একটা মানুষের মধ্যে কতটা শক্তি থাকলে সে কত বড় যোগী তান্ত্রিক হলে সে কোনো কিছু না জেনে ওই নামটা বলে দিতে পারে। এবং পুজোটা উনি সম্পূর্ণ রকম কমপ্লিট করেন এবং সেই যজ্ঞ করতে প্রচুর বাধা আসে, কিন্তু তারপর সেই যজ্ঞ সুসম্পন্ন হয় এবং পরের দিনই বেশি টাকা দিয়ে লোক দিয়ে কিন্তু এই 4টে গাছ কাটিয়ে দেওয়া হয়। কিন্তু একটা বিষয় উনি বলে গেছিলেন যে তোমরা মিষ্টি যে বাড়িতে আনবে, তোমরা একটা কাজ করবে, যখনই বাড়িতে কোনো মিষ্টি আনবে চেষ্টা করবে আগে সেটা ঠাকুরকে নিবেদন করে তারপরে খেতে। ডাইরেক্ট তোমরা খাবে না, মানে সরাসরি বাড়ি থেকে মিষ্টি আনবে, বাইরে তোমরা যত খুশি খেতে পারো, কিন্তু ঘরে যদি মিষ্টি আনো সেটাকে সবসময় ঠাকুরকে নিবেদন করে তারপরে খাবে। মানে ও এতটাই বাজে একটা কালো জাদু করেছিল এই প্রতিহিংসা বশে, যে সেটার ফলে কিন্তু এই প্রভাবটা ওদের পরিবারে আজও রয়ে গেছে। তো বলেছিল যে তারপরে এটাও বলেছেন যে এই জিনিসটা আস্তে আস্তে প্রকোপ কেটে যাবে, মানে বেশ কিছু বছরের পরে এটা আর থাকবে না। আর ওই যে আত্মীয়া ছিলেন তিনি কিন্তু তার পাপের শাস্তি পেয়েছিলেন। পরবর্তী সময়ে যে উনি মানে প্রচণ্ড রকমভাবে ওনার খুব শারীরিক কিছু সমস্যা হয়, এবং তার থেকেও বড় যে সমস্যাটা এরা হয়েছিল সেটা হচ্ছে যে একবার উনি খুবই অর্থকষ্টে থাকেন এবং তখন ওর দাদু মারা গেছেন, এটা খুব বেশি বছর আগের কথা নয়। সৈকতদের কাছ থেকেই কিন্তু তিনি সাহায্য প্রার্থনা করেছিলেন এবং তখন উনি কাঁদতে কাঁদতে নাকি এটাও বলেছিলেন যে আমি একটা ভুল করেছিলাম, আমি একটা অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিও। উনি সরাসরি বলেননি, কিন্তু ইনডাইরেক্টলি উনি কিন্তু স্বীকার করেছিলেন। তো তারপর থেকে আর কোনো অসুবিধা হয়নি, সব কিছু ঠিকঠাকই ছিল। তো এটাই ছিল আজকের ঘটনা। সৈকতকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।